স্লিপ শব্দটা নাউন নাকি ভার্ব? আচ্ছা, ড্রিম শব্দটা এটা নাউন নাকি ভার্ব? আর ওয়ার্ক, এই ওয়ার্ক শব্দটা কি, এটা কি নাউন নাকি এটা ভার্ব? অ্যাকচুয়ালি এরা সবই হলো নাউন এবং ভার্ব দুটোই। এরকম ধরনের অনেক শব্দ আমরা দেখতে পাই যেগুলোর ব্যবহার নাউন হিসাবে হয়, আবার সেই শব্দগুলোর ব্যবহার ভার্ব হিসাবেও হয়। কোন ক্ষেত্রে কি ধরনের অর্থ অনুযায়ী আমরা সেটাকে নাউন করছি, সেটাকে আবার ভার্ব করছি, সেটাই আজকে আমি বোঝাতে চলেছি। এমন বেশ কিছু শব্দ নিয়ে আমরা আজকে এখানে দেখব। প্রথম লাইনটা কি বলছে? ঘুম স্বাস্থ্যের জন্য জরুরি। ঘুম স্বাস্থ্যের জন্য জরুরি। লাইনটাই লক্ষ্য করো, ঘুম শব্দটাকে, এখানে যে ঘুম শব্দটার ব্যবহার হয়েছে, এই শব্দটাকে বলা হচ্ছে যে এটি স্বাস্থ্যের জন্য জরুরি, অর্থাৎ এটা এখানে সেন্টেন্সের সাবজেক্টের পজিশনে ব্যবহার হচ্ছে। আমরা যদি লাইনটাকে ট্রান্সলেট করি, লাইনটা কোন টেন্সে আছে? সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। ট্রান্সলেট করলে বলতে হবে ঘুম অর্থে স্লিপ, স্লিপ ইজ এসেনশিয়াল ফর হেলথ, রাইট? Sleep is essential. Sleep is essential for health. ঘুম স্বাস্থ্যের জন্য, লক্ষ্য করো এখানে লেখা হয়েছে ঘুম স্বাস্থ্যের জন্য জরুরি। এখানে স্লিপ শব্দটা সেন্টেন্সের শুরুতে বসেছে, তারপরে আসছে ভার্ব এবং সেটা হলো ইজ। স্লিপ এখানে সাবজেক্ট হিসাবে কাজ করছে। যদি আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করি, হোয়াট ইজ এসেনশিয়াল ফর হেলথ, আনসার আসছে এখানে স্লিপ। তো এখানে সেন্টেন্সের শুরুতে স্লিপকে আমরা দেখছি। এবার যদি আমরা পরের লাইনে লক্ষ্য করি, সেখানে দেখো সে প্রতিদিন রাতে তাড়াতাড়ি ঘুমায়। সে প্রতিদিন রাতে তাড়াতাড়ি ঘুমায়। সে কি কাজ করে? না, সে ঘুমায়। এখানে ঘুমানোর কাজটা করে, তাহলে এখানে ঘুম কাজ হিসেবে ব্যবহার হচ্ছে, অর্থাৎ ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে। তাহলে ট্রান্সলেট করলে লাইনটা এরকম ভাবে হবে, সে অর্থে হি লিখতে পারি, হি ঘুমায়, সে ঘুমায়। তো স্লিপ থেকে হয়ে যাবে স্লিপস, এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, সেই জন্য সেই মতন করতে হবে। তো হি স্লিপস, যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই স্লিপের সাথে এস যোগ করলাম। হি স্লিপস প্রতিদিন রাতে তাড়াতাড়ি ঘুমায়। তাড়াতাড়ি কথাটা লিখবো, তাড়াতাড়ি অর্থে লিখবো আর্লি। হি স্লিপস আর্লি, প্রতিদিন রাতে মানে এভরি নাইট, এভরি নাইট। লক্ষ্য করো এখানে স্লিপ শব্দটা ব্যবহার হলো ভার্ব হিসাবে, কিন্তু এখানে স্লিপ শব্দটা নাউন হিসাবে ব্যবহার হয়েছিল। চেনা সহজ উপায়, নাউন হিসাবে যখন ব্যবহার হয় সে প্রধানত সেন্টেন্সের সাবজেক্টের পজিশনে অথবা অবজেক্টের পজিশনে থাকবে, আর যখন ভার্ব হিসাবে হবে তখন আমরা দেখতে পাবো সেন্টেন্সে থাকা একটি সাবজেক্ট ওই কাজটি করছে, তখন বুঝে নিতে হবে সেটা ভার্ব হয়েছে। এরপরে দেখো, সে একটি লম্বা দৌড়ে গেল। সে একটি লম্বা দৌড়ে গেল। এখানে দৌড় যে কথাটা ব্যবহার করা হয়েছে, বলা হয়েছে একটি লম্বা দৌড়। একটি দৌড় বলা হচ্ছে যখন, তার মানে সেটা নাউন হিসেবে বলা হচ্ছে। নাউনকেই আমরা একটি, দুটি এরকম ভাবে বলতে পারি। তো সেই সেন্সে ট্রান্সলেট করলে সে একটি লম্বা দৌড়ে গেল, সিম্পল পাস্ট টেন্সে, সে অর্থে সি লিখলাম। গেল অর্থে গো থেকে ওয়েন্ট হয়ে গেল, তারপরে ওয়েন্ট ফর কোথায়? না একটি লম্বা দৌড়, আর লং রান, আর লং রান। ওকে, she went for a long run। এখানে রান শব্দটা যে ব্যবহার হয়েছে, এটা দেখতে পাচ্ছি যে একটা নাউন হিসাবে হয়েছে, যেহেতু এখানে আর্টিকেল ব্যবহার হয়েছে এ, এবং এটা বুঝিয়ে দিচ্ছে যে আমরা যদি প্রশ্ন করি সে কোথায় গেল, উত্তর আসছে লং রানে গেল, বা কিসের জন্য গেল, না লং রানে গেল। এরকম টাইপের প্রশ্ন করলে উত্তর পেতে পারি আমরা। তো সেই সেন্সে রান এখানে একটা নাউন হিসাবে কাজ করছে। পরেরটা দেখো, সে প্রতিদিন সকালে দৌড়ায়। এখানে কিন্তু রান শব্দটা ভার্ব হিসাবে কাজ করবে, কারণ এখানে সে যে লেখা আছে সাবজেক্ট, সে কি কাজ করে? না সে দৌড়ানোর কাজ করে। যেহেতু এটা কাজ করা বোঝাচ্ছে, তাই জন্য এটা ভার্ব হয়ে গেল। তাহলে ট্রান্সলেট করলে হবে, সে অর্থে এখানে আমরা সি লিখলাম, সে দৌড়ায়, তো শি রানস। শি রানস কখন? না প্রতিদিন সকালে। শি রানস এভরি মর্নিং, এভরি মর্নিং। তাহলে এখানে দেখতে পেলাম রান শব্দটার ব্যবহার হলো একটা ভার্ব হিসাবে।
তারপরেরটা দেখো, গত রাতে আমার অদ্ভুত একটি স্বপ্ন এসেছিল। গত রাতে আমার অদ্ভুত একটি স্বপ্ন এসেছিল। একটি স্বপ্ন, তাহলে স্বপ্ন শব্দটা এখানে নাউন হিসাবে ব্যবহার হয়েছে, অবজেক্ট হচ্ছে সেন্টেন্সের মধ্যে। ট্রান্সলেট করলে গত রাতে আমার অদ্ভুত একটি স্বপ্ন এসেছিল, তো লেখা যাক আই হ্যাড আ অদ্ভুত স্বপ্ন, স্ট্রেঞ্জ, অদ্ভুত সেন্সে স্ট্রেঞ্জ, তারপরে স্বপ্ন তো ড্রিম। আই হ্যাড এ স্ট্রেঞ্জ ড্রিম গত রাতে, তো লাস্ট নাইট। আই হ্যাড এ স্ট্রেঞ্জ ড্রিম লাস্ট নাইট। তাহলে এখানে ড্রিম শব্দটা একটা নাউন হিসাবে কাজ করলো। আ স্ট্রেঞ্জ ড্রিম, ড্রিম এখানে তাহলে নাউন হচ্ছে। আমি প্রশ্ন করতে পারি আমার কি এসেছিল গত রাত্রে, তখন হবে একটা অদ্ভুত স্বপ্ন, এরকম একটা ব্যাপার। তো পরেরটায় দেখো, সে একজন পাইলট হওয়ার স্বপ্ন দেখে। সে কি করে? সে স্বপ্ন দেখে। স্বপ্ন দেখা এখানে ভার্ব হিসাবে কাজ করছে এবং সেই মানে একটা কাজ হিসেবে বোঝানো হয়েছে, তাই সেই জন্য এটা ভার্ব হবে। তো ট্রান্সলেট করলে সে একজন পাইলট হওয়ার স্বপ্ন দেখে, ট্রান্সলেট করলে এরকম ভাবে লিখতে হবে, সেই অর্থে হি দিলাম। হি ড্রিমস, নিয়মিত দেখে মানে এটা সিম্পল প্রেজেন্ট টেন্স। হি ড্রিমস, ড্রিমস কি? একজন পাইলট হওয়ার স্বপ্ন দেখে। হি ড্রিমস অফ বিকামিং আ পাইলট, এরকম বলতে পারি, অফ বিকামিং, হওয়ার, বিকামিং আ পাইলট। হি ড্রিমস অফ বিকামিং আ পাইলট। তাহলে এখানে ড্রিমস হয়ে গেল ভার্ব। দেখতে পাচ্ছি একই শব্দ কোথাও নাউন হচ্ছে, আবার কোথাও বা ভার্ব। এরকম দেখো আরো কিছু শব্দ। তার কাজ সবার দ্বারা প্রশংসিত হয়, প্যাসিভ ভয়েস আছে, সবার দ্বারা প্রশংসিত হয়, সিম্পল প্রেজেন্ট টেন্সে লাইনটা বলা হলো। এখানে কাজ শব্দটাকে লক্ষ্য করো, এই কাজ শব্দটা এখানে একটা নাউন হিসাবে কাজ করছে। তার কাজ এরকম ভাবে যখন বলবে, তার কাজ, আমার কাজ, ওর কাজ, এরকম টাইপের সেন্স থাকবে, জানবে তখন এটা একটা নাউন হিসাবে কাজ করছে। যখনই পজেসিভ অ্যাডজেক্টিভের সাথে থাকবে এটা, তখন বুঝে নিতে হবে এটা হয়েছে নাউন। তো সেই সেন্সে ট্রান্সলেট করলে লাইনটা এরকম ভাবে হবে, তার কাজ, তার অর্থে আমরা হিজ লিখতে পারি, তারপরে হিজ ওয়ার্ক। এখানে হিজ হলো পজেসিভ অ্যাডজেক্টিভ, তারপরে আছে ওয়ার্ক, তাহলে এটা নাউন হলো। হিজ ওয়ার্ক সবার দ্বারা প্রশংসিত হয়, হিজ ওয়ার্ক ইজ অ্যাপ্রিসিয়েটেড বলতে পারি, প্রশংসিত হয়, অ্যাপ্রিসিয়েটেড, অ্যাপ্রিসিয়েটেড সবার দ্বারা, তার মানে দ্বারা সেন্সে আমরা কি লিখি? বাই লিখি, তারপরে সবার অর্থে অল লিখতে পারি। হিজ ওয়ার্ক ইজ অ্যাপ্রিসিয়েটেড বাই অল। এখানে ওয়ার্ক শব্দটা লক্ষ্য করো, এটা নাউন হিসাবে কাজ করলো। কিন্তু পরের লাইনে খেয়াল করো, তারা সফল হতে কঠোর পরিশ্রম করে, কঠোর পরিশ্রম করে। এই যে পরিশ্রম করার কথা বলা হচ্ছে, পরিশ্রম করা মানে কাজ করা, এই কঠোর যে কাজ করছে, এই কাজটা এখানে ভার্ব হিসাবে ব্যবহার হচ্ছে। তো ট্রান্সলেট করলে লাইনটা এরকম হবে, তারা, তো তারা অর্থে দে লিখলাম, দে, তারা কাজ করে, তো দে ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করে। দে ওয়ার্ক হার্ড টু, সফল হতে, সাকসিড, টু সাকসিড, রাইট? এখানে ওয়ার্কের ব্যবহারটা লক্ষ্য করো, এটা এখানে ভার্ব হয়েছে, কিন্তু আগের লাইনে ওয়ার্কটা হয়েছিল নাউন। এখানে তারা কাজটা করছে, তাই জন্য ওয়ার্ক এখানে অ্যাক্টিভিটি বোঝালো, ভার্ব হয়ে গেল। পরের লাইনটা দেখো, চলো আমরা একটু হাঁটতে যাই। এখানে হাঁটা শব্দটাকে লক্ষ্য করো, চলো আমরা একটু হাঁটতে যাই, এইখানে আমরা হাঁটা শব্দটাকে নাউন হিসাবে ব্যবহার হতে দেখব। ট্রান্সলেট করলে চলো অর্থে লেটস লিখতে পারি, লেটস গো, চলো যাই, কিসের জন্য? হাঁটার জন্য, ফর আ ওয়াক। লেটস গো ফর আ ওয়াক, চলো একটু হাঁটতে যাই, এরকম সেন্সে লেটস গো ফর এ ওয়াক। এখানে ওয়াক শব্দটার আগে এ ব্যবহার করেছি, লক্ষ্য করো, যেটা কিনা একটা আর্টিকেল। যেহেতু ওয়াকের আগে আর্টিকেল এসছে, তাই জন্য এটা আরো যে নাউন হিসাবে ব্যবহার হচ্ছে সেটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। পরেরটা দেখো, সে প্রতিদিন হেঁটে স্কুলে যায়। এখানে হেঁটে যাওয়া একটা অ্যাক্টিভিটি বোঝাচ্ছে, সে প্রতিদিন এই অ্যাক্টিভিটিটা করে, তাহলে এখানে এই হেঁটে স্কুলে যাওয়াটা একটা কাজ হয়ে গেল। এই সেন্সে যদি লাইনটা লিখি, সেই অর্থে সে দিলাম, শি, তারপরে প্রতিদিন হেঁটে স্কুলে যায়, তো লিখতে হবে শি ওয়াকস টু স্কুল, ওয়াকস টু স্কুল এভরি ডে, এরকম বলতে পারি, প্রতিদিন, এভরি ডে হলো। তো এখানে ওয়াক শব্দটা একটা ভার্ব হিসাবে কাজ করলো, যেহেতু সে সাবজেক্ট এই কাজটা করছে। পরে দেখো,
রাঁধুনি সুস্বাদু খাবার বানিয়েছিল। রাঁধুনি সুস্বাদু খাবার বানিয়েছিল। এখানে রাঁধুনি, এই যে ব্যক্তি যে কাজটা করছে, রাঁধুনি অর্থে আমরা কুক শব্দটা ব্যবহার করতে পারি, সেটা এখানে নাউন সেন্সে কাজ করছে। তাহলে যদি লাইনটা আমরা লিখি কিভাবে হবে, রাঁধুনি সুস্বাদু খাবার বানিয়েছিল, তাহলে বলতে হবে যে দ্য কুক, রাঁধুনি একজন নির্দিষ্ট করে বলা হলো তাই দা লিখলাম। দ্য কুক করেছিল রান্না, তো প্রিপেয়ার্ড বলতে পারি, প্রিপেয়ার্ড সুস্বাদু খাবার বানিয়েছিল, তাহলে প্রিপেয়ার্ড টেস্টি সুস্বাদু ফুড। আচ্ছা, দ্য কুক প্রিপেয়ার টেস্টি ফুড, তাহলে এখানে কুক কি হলো, নাউন হলো, একজন ব্যক্তিকে বোঝানো হলো। এবং দেখতে পাচ্ছি আগে আছে আর্টিকেলের ব্যবহার। পরেরটায় দেখো, সে খুব ভালো রান্না করে। এখানে রান্না করা একটা কাজ হয়ে গেল, এখানে কিন্তু আর নাউন হচ্ছে না, কাজ বোঝাচ্ছে। সে করে, কি করে, রান্না করে, এখানে হয়ে গেল ভার্ব। তো এই সেন্সে লাইনটা সে অর্থে হি দিলাম, হি কুকস, খুব ভালো রান্না করে, হি কুকস ভেরি ওয়েল। তাহলে এখানে কুক শব্দটা একটা ভার্ব হিসাবে কাজ করলো। তো দেখতে পেলে একই শব্দ কিভাবে কোথাও নাউন হিসাবে, কোথাও ভার্ব হিসাবে কাজ করে। আমরা যখন লাইন তৈরি করি এরকম ধরনের শব্দগুলো অনেক সময় কনফিউজ করে দেয় আমাদেরকে, বা বুঝতে পারি না ঠিক কোন ধরনের সেন্স অনুযায়ী অ্যাপ্লাই হচ্ছে। এইভাবে বুঝে নেবে, যখন নাউন সেন্সে আসবে তখন সেটা সাবজেক্ট বা অবজেক্টের পজিশনে ইউজুয়ালি আমরা দেখবো সেখানে থাকবে। তাছাড়া লক্ষ্য করা যায় তার আগে হয়তো পজেসিভ অ্যাডজেক্টিভ থাকলো বা হতে পারে কোনো আর্টিকেল থাকলো, তাহলে বুঝতে সুবিধা হবে এটা নাউন আছে। আর যখন দেখবো ভার্ব, তার মানে সরাসরি দেখতে হবে সেটা একটা অ্যাক্টিভিটি হচ্ছে, যে অ্যাক্টিভিটিটা সেন্টেন্সে থাকা সাবজেক্ট সেটা করছে, তার মানে সেটা হয়ে গেল একটা ভার্ব। এরকম ভাবে আমরা কিন্তু জিনিসটাকে সহজে বুঝতে পারি। তো আর আরেকটা পয়েন্টও খেয়াল রাখবে যে যখন ভার্ব হবে তখন তার বিভিন্ন ফর্ম হতে পারে, যেমন এস বাই এস যোগ হতে পারে, ডি ডি টি ইত্যাদি যোগ হতে পারে, এরকম সমস্ত বিষয়গুলোকে খেয়াল রাখবে। তো এরকম ধরনের আরও কিছু শব্দ যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ এই শব্দগুলোর উপরেও আমি এরকম লাইনস লিখে তৈরি করে বোঝালে ভালো হয়, সেটা আমাকে কমেন্টে জানাতে পারো। ইনফ্যাক্ট তোমরাও সেগুলো চেষ্টা করতে পারো কমেন্ট সেকশনে লিখে, এবং কোনো কনফিউশন থাকলে আমাকে অবশ্যই জানিও। আজকের ভিডিও এই পর্যন্তই থাকছে, আমি আগামী দিনে নিয়ে আসবো আরও একটা ইন্টারেস্টিং কনসেপ্ট। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসের মধ্যে। চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে ডেফিনেটলি করে নাও, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিওস তোমরা আমার চ্যানেল থেকে পেতেই থাকবে। বাই বাই।